নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথার আরও একটি অলৌকিক পর্বে আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক পরিমল গোস্বামীর লেখা ভৌতিক গল্প আমাকে তবে কি ভেবেছিলেন। এটি প্রথম পর্ব। 1942 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। তারিখটা মনে আছে? ওই তারিখে মেদিনীপুর জেলার উপর দিয়ে যে প্রচণ্ড ঝড় বয়ে গিয়েছিল তা সবারই মনে থাকবার কথা। আমি চলছিলাম মেদিনীপুরের দিকেই, কিন্তু কেন এখন আর তা মনে করতে পারি না। খড়গপুর স্টেশনে ট্রেনের মধ্যে বসে সে ঝড়ের কিছু স্বাদ পেয়েছিলাম। শোনা গেল মেদিনীপুর লাইনের ওপর একখানা মালগাড়ি পড়ে যাওয়াতে আমাদের গাড়ি অনির্দিষ্টকাল অচল অবস্থায় থাকবে। গাড়ির মধ্যে আরও এক ভদ্রলোক ছিলেন, তার নাম ভবতোষ চক্রবর্তী। প্রথম শ্রেণীতে সেদিন আমরা দুজন মাত্র যাত্রী। কলকাতা থেকে আসা অনেক সাহেব যাত্রী সে গাড়িতে ছিলেন, কিন্তু তারা সবাই ঝড়ের অবস্থা দেখে খড়গপুরেই নেমে গিয়েছিলেন। এই ভবতোষ চক্রবর্তীকে আমি আগে কখনো দেখিনি। গাড়িতেই আলাপ, তবু কেন যেন একটা আত্মীয়তার গন্ধ পাচ্ছিলাম কাছে বসে। ঝড়ের মধ্যে অনির্দিষ্টকাল বসে থাকতে হবে জেনে তিনিও আমার সঙ্গে আলাপে উৎসাহী হয়ে উঠলেন। শ্রদ্ধেয় চেহারা, শিক্ষিত সুমার্জিত কথা এবং আমার চেয়ে বয়সে কিছু বড়। তিনি প্রথম পরিচয় শেষ হলে আমাকে বললেন, মশাই, এই ঝড়ে আমার 1918 সালের 24শে সেপ্টেম্বরের এক ভয়াবহ ঝড়ের কথা মনে পড়ছে। সে ঝড় হয়েছিল পূর্ববঙ্গে, কিন্তু শুধু ঝড় বললে তার পরিচয় দেওয়া যায় না। সে এক প্রলয়ঙ্কর সাইক্লোন। মশাই, আপনি কি কখনো গোয়ালন্দ মহকুমার প্রধান শহর রাজবাড়িতে গেছেন? আমি বললাম, বিলক্ষণ। রাজবাড়ির 12 মাইল পশ্চিমেই তো আমার বাড়ি। অনেকবার গিয়েছি সেখানে। তার প্রত্যেকটি অংশ আমার চেনা। ভবতোষবাবু বললেন, তাহলে তো ভালোই হলো, কারণ জায়গাটা জানা থাকলে আমার কাহিনীটা সহজে বুঝতে পারবেন। শুনুন, আমি ঢাকা মেলে কলকাতা যাব বলে স্টেশনে এসেছিলাম লক্ষ্মীকোল থেকে। 10টা সাড়ে 10টায় ঢাকা মেল আসে, তবে কোনো নির্দিষ্ট সময় রাখা সম্ভব হয় না, কারণ স্টিমারের সময়ের সঙ্গে তার যোগ। স্টিমার দেরিতে এলে মেল ট্রেনও গোয়ালন্দ থেকে দেরিতে ছাড়ে। যাই হোক, সেদিন দুর্যোগের আবহাওয়া ছিল বলে আমি একটু আগেই এসেছিলাম স্টেশনে। কলকাতা যাওয়াটা জরুরি ছিল বলেই এমন দিনেও রওনা হয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে দুর্যোগটা এমন প্রবল হয়ে উঠবে। আশ্বিনের ঝড় বেশিরভাগ সময়ে এমনি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই ঝড়ের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। আমি ভবতোষবাবুকে বললাম, সেই ঝড়ের মধ্যে 24 ঘন্টা বাস করেছি মশাই, সে কথা সবই মনে আছে। ভবতোষবাবু বললেন, তাহলে তো ভালোই হলো। মনে আছে তো হাজার হাজার মানুষ গরু ছাগল ভেড়ার অপঘাতে মৃত্যু? 1910-এর সাইক্লোনে যেমন এবারেও তেমনি কত যে নৌকা আর স্টিমার ডুবেছিল, ও মনে করতেও ভয় হয়। বড় বড় গাছ সব ভেঙে পড়েছিল। ঝড়ের শব্দ গাছপালার দেশে কেমন যেন একটা করুণ কান্নার মতো শোনায়। ঘুরে ঘুরে
ঘূর্ণিবায়ুর সাইক্লোন। প্রবল বৃষ্টি সেই ঝড়ের সঙ্গে পাগলের মতো নেচে নেচে বেড়াচ্ছিল। প্রকৃতির রাজ্যে এমন বিরাট হাহাকার ধ্বনি আমি এর আগে আর কখনো শুনিনি। ভবতোষবাবু বলতে শুরু করলেন, শুনুন, বেশ মনোযোগ দিয়ে শুনুন, নইলে আমার বলার উৎসাহ থাকবে না। আমি বললাম, প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনছি, আপনি বলে যান। ভবতোষবাবু বলতে শুরু করলেন, শুনুন, আমি আগেই টিকিট কিনেছিলাম, কারণ তা নইলে ওয়েটিং রুমে বসবার অধিকার পেতাম না। বসে আছি সম্পূর্ণ একা। রাত বাড়ছে, তখন প্রায় 10টা বাজে। ঢাকা মেল ট্রেনের কোনো খবর নেই, মানে ঘন্টা বাজার কোনো লক্ষণই নেই। প্ল্যাটফর্মটা আকাশ খোলা। বেরিয়ে আসতে হলে ঝড়ের হাতে পড়তেই হয়। অতএব অসহায়ের মতো বসে আছি। ঘরে কেরোসিনের যে আলোটা দয়া করে জ্বেলে দিয়ে গেছে স্টেশনের লোকেরা, তার মৃদু আলোয় এবং উগ্র গন্ধে ওয়েটিং রুমের মধ্যে এক ভৌতিক পরিবেশ। আমার পরিচিত বাড়ি কাছেই আছে। রাজার স্কুলের হেডমাস্টার ত্রৈলোক্যনাথ ভট্টাচার্যের বাড়ি। গেলেই আশ্রয় পাওয়া যায়। অথচ এমন প্রলয় মাথায় নিয়ে ঘরের বাইরে যায় কার সাধ্য? কি ভয়ানক শীত করছে, অথচ সঙ্গে গায়ে দেবার মতো মোটা কোনো চাদরও নেই। হঠাৎ করে গল্পের মাঝে ভবতোষবাবুকে আমি থামিয়ে দিয়ে বললাম, আমার এই হেডমাস্টারের কথা বলছেন যে? ভবতোষবাবু খুশি হয়ে বললেন, তাই নাকি? ভালোই তো, কিন্তু গল্পটা শোনো। ঝড় ক্রমে বেড়ে চলেছে। মনে হচ্ছে যেন সেই ঝড়ে বিধ্বস্ত হাজার হাজার মানুষের আর্তনাদ আমার কানে এসে বাজছে। বুঝতে দেরি হলো না যে এমন ঝড়ে ঢাকার স্টিমার গোয়ালন্দ ঘাটে ঠিক সময়ে এসে পৌঁছবে না। হয়তোবা স্টিমার এতক্ষণে সেই উন্মত্ত পদ্মায় ডুবেই গেছে। মনে হতেই শিউরে উঠলাম। অভিজ্ঞতা ছিল আর এক দুর্যোগের রাত্রের। সেদিন আমি স্টিমারে বসে কাঁপছিলাম। ঝড়ো মেঘে ঢাকা কালো তরল আকাশটা যেন বর্ষার কালো নদীর সঙ্গে এক হয়ে মিশে গিয়েছিল। মশাই, কল্পনায় মেতেছিলাম, স্টিমার ডুবির কল্পনায়। ভাবলাম, আজ যদি সত্যি স্টিমার ডুবে গিয়ে থাকে তবে তো সর্বনাশ, গাড়ি আর আসবে না। সমস্ত রাত এইখানে একা বসে কাটাতে হবে। আলোটার আয়ুও যেন ফুরিয়ে আসছে। এমন সময় মশাই, দরজায় ঠক ঠক আওয়াজ। আমি আনন্দে লাফিয়ে উঠে দরজা খুলে দিলাম, আর সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস এসে ঘরে ঢুকলো। খুব ভাগ্য ভালো যে আলোটা নিবু নিবু করেও নিবল না। দমকা বাতাসের সঙ্গে আর প্রবেশ করলো একটি বিদ্যুতের রেখা। বিশ্বাস করবেন না মশাই, আমি শপথ করে বলছি, আমি স্বপ্ন দেখিনি। যা দেখলাম তা স্বপ্নে দেখা যায় না। আমার সামনে সর্বাঙ্গ ম্যাকিনটসে মোড়া এক নারী। সেই অপ্রত্যাশিত পরিবেশে তাকে হঠাৎ দেবী বলে ভুল হয়েছিল, কিংবা হয়তো ভুল হয়নি, ঠিকই দেখেছিলাম। ঘরের মৃদু আলোতে চকিতে
তার মুখখানা দেখলাম। কতদিনের আত্মপ্রত্যয় আর সরলতা, সে মুখে একটা অনির্বচনীয় সুন্দর ছাপ এঁকে রেখেছে। বয়স 25-এর বেশি হবে না। বাঙালি মেয়ে, অথচ চালচলনে কোনো সংকোচ নেই। আমি স্তম্ভিত। কিছুক্ষণ কথাই ফুটল না মুখে। শেষে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, ঢাকা মেলের প্যাসেঞ্জার? তিনি বললেন, না, আমার নাম মিস মণ্ডল। আমি এখানকার গির্জা থেকে এসেছি, সেবা কাজে বেরিয়েছি। অনুমান করলাম এখানে ওয়েটিং রুমে কোনো যাত্রী হয়তো বিপন্ন হয়ে পড়েছে, একবার দেখা দরকার। আমি মশাই আরো স্তম্ভিত হলাম এ কথা শুনে। তাকে বললাম, এই সাইক্লোনের দুর্যোগে এলেন কি করে? সে দেবী বললেন, সে কথা ভাবিনি। আমি অবাক হয়ে বললাম, বলেন কি? না ভাবলেও তার ধাক্কাটা তো লেগেছে গায়ে। কি ভীষণ ঝড় হচ্ছে বাইরে। তরুণী হেসে বললেন, ঝড়ের সাধ্য কি একটা মানুষকে তার কর্তব্য থেকে সরিয়ে নেয়? ক্রাইমিয়ার মৃতপ্রায় সৈন্যদের কান্না শুনে আর একদিন আর এক তরুণী এর চেয়ে কঠিন বাধা পেরিয়ে ছুটে গিয়েছিল সেখানে। আপনি ওসব কিছু ভাববেন না। আপনার জন্য আমি কি করতে পারি বলুন। আমি মশাই তখন শীতে কাঁপছিলাম। তাকে বললাম, এ সময় গরম দুধ খেতে পারলে ভালো হতো, অথবা চা। কিন্তু তা তো আর এখন পাওয়া সম্ভব নয়। অগত্যা গায়ে দেবার মতো কিছু পেলে আর কিছু না হলেও চলবে, কিন্তু তাই বা পাওয়া যাবে কোথায়? আবার আমি এই সময় ভবতোষবাবুকে বাধা দিয়ে বললাম, আপনি এমন সব অসম্ভব প্রস্তাব করলেন তার কাছে? ভবতোষবাবু বললেন, তখন সেই মুহূর্তে নিজেকে ভুলে গিয়েছিলাম, অত্যন্ত স্বার্থপর হয়ে উঠেছিলাম। কিন্তু শুনুন, মিস মণ্ডল আমার কথায় একটুখানি ভেবে বললেন, চলুন আমার সঙ্গে, কোথাও কিছু মেলে কিনা। আমি সেই তরুণীকে বললাম, অসম্ভব। বেরোতে পারলে তো আমার চেনা বাড়ি কাছেই আছে, যদিও এখনো আছে কিনা বলতে পারি না। কিন্তু বেরোলে যদি গাছ ভেঙে পড়ে মাথায়, কিংবা উড়ে আসা একখানা টিন যদি গলা কেটে বেরিয়ে যায়। মিস মণ্ডল হেসে বললেন, গাছ যা ভাঙবার সব ভেঙে গেছে, শুধু ঝড় আর বৃষ্টি। শীত করছে? বেশ তো, আমার গায়ের কোটটা খুলে দিচ্ছি, গায়ে জড়িয়ে নিন। তখন তার কথা শুনে মশায় লজ্জায় সংকোচে আধমরা হয়ে গেলাম। একজন যুবতীর কাছে আমার ভীরুতা এমনভাবে আত্মপ্রকাশ করবে ভাবতে পারিনি। কিন্তু তার প্রস্তাবটাও খুব যে সঙ্গত ছিল তাও নয়। একটু যেন অতিরিক্ত সাহস মেয়েটির, প্রাণের ভয়ও নেই। কিন্তু এসব কথা ভেবে লাভ নেই। আমি একটুখানি কৃত্রিম সাহস ফুটিয়ে একটু জোরের সঙ্গেই বললাম, আমি যাব না, কারণ আপনাকে এতটা কষ্ট দিয়ে আমি সামান্য একটুখানি সুবিধা ভোগ করতে পারবো না। আমার এসবের এতটা দরকার নেই যাতে তার জন্য আপনাকে মরতে হবে। আমার কথায় মিস মণ্ডল উচ্চ স্বরে হেসে উঠলেন এবং বললেন, ঠিক আছে। এই বলেই
একা বেরিয়ে গেলেন দরজা খুলে। আমি তাকে বাধা দিতে যাওয়ার আগেই তিনি ঝড়ের মধ্যে মিলিয়ে গেলেন। তিনি আমাকে এতখানি ছোট করে দিয়ে গেলেন ভেবে আত্মগ্লানিতে মনটা ভরে উঠল। তার হাসির কাছে আমি পরাজিত বোধ করলাম।